1857 সাল থেকে এন্ট্রান্স পরীক্ষা, 1910 সালে মেট্রিক, 1963 সালে হয়ে গিয়েছে এসএসসি পরীক্ষা। যদিও এখন পর্যন্ত মেট্রিক নামটাই প্রচলিত আছে। আমি নিজেও যখন বলি এসএসসির জায়গায় মেট্রিক বলে ফেলি। অবশ্য আমাদের পরের প্রজন্ম এসএসসিতে অভ্যস্ত হয়ে গিয়েছে। 1857 সালে প্রথমবারের মতো এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেই পরীক্ষা হয় মার্চ মাসে ঢাকা থেকে। ঢাকা গভর্নমেন্ট স্কুল, ঢাকা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 15 জন ছাত্র মেট্রিক পাস করে প্রথমবার। এন্ট্রান্স পরীক্ষা, শুদ্ধ এন্ট্রান্স, আমরা কথ্য ভাষায় বুঝার সুবিধার্থে মেট্রিক শব্দটাই বলব। এটা আবার ভুল ধরবেন না। জাস্ট প্রচলিত একটি শব্দ। 1961-62 সালের দিকে মেট্রিক পাস ছাত্রের সংখ্যা অনেক বেড়ে যায় ঢাকা শহরে। পূর্ব বাংলা থেকে 1860 সালে 34 জন এবং 1861 সালে 74 জন ছাত্র এন্ট্রান্স বা মেট্রিক পাস করে এবং 1862 সালে সংখ্যাটা হয়ে যায় 138 জন। 1864 সালে ঢাকা কলেজ থেকে প্রথমবারের মতো ২ জন ছাত্র বিএ পাস করে। 1867 সালে প্রথম এমএ পাস করে এবং প্রথম মুসলিম ছাত্র হিসেবে সিরাজুল ইসলাম বিএ পাস করে ঢাকা কলেজ থেকেই। এখানে একটি প্রশ্ন থেকে যায়, 1841 সালে ঢাকা কলেজ প্রতিষ্ঠা পেলে 1857 সালে প্রথম এন্ট্রান্স পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা ঘটনা আসলে কি? 1857 সালের আগে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে মেট্রিক পরীক্ষার এখন যে স্ট্রাকচার, দশম শ্রেণীতে পর্যন্ত পড়বে তার পরিপন্থী এই স্ট্রাকচার বোধহয় ছিল না। আমি গবেষণা করছি বের করার জন্য। তখন এরকম পরীক্ষার সিস্টেম এইভাবে ছিল না। অন্য কোনো পরীক্ষা ছিল আরো লোয়ার ক্লাসের, হয়তো 8-9 এ কোনো একটি পরীক্ষা হয়েছিল, যেটা পাস করে অনেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হতো। সেটা অন্য প্রসঙ্গ। তবে কলেজের পরে 1841 সালে কলেজ, তার আগে পশ্চিমবঙ্গে হুগলি কলেজ হয়েছে, প্রেসিডেন্সি কলেজ হয়েছে, সেসব হয়েছে। কিন্তু মেট্রিক সিস্টেমটা ভারতীয় উপমহাদেশে ইন্ট্রোডিউস করে ব্রিটিশরা 1857 সালে মার্চ মাসে প্রথম পরীক্ষা হয়। 1873 সালে ঢাকা কলেজিয়েট স্কুলের মোট ৩১৯ জন ছাত্রের মধ্যে ২৯০ জন ছিল হিন্দু, ১৪ জন মুসলিম, ১৫ জন খ্রিস্টান। তখন পর্যন্ত মুসলিমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয়। ওই সময় শিক্ষা মানে শুধু অভিজাত মুসলিম পরিবার যারা ধনী ছিল, জমিদার মুসলিম পরিবার ছিল। জমিদার যদিও মুসলিমরা কমই ছিল, তারপরও ঢাকা, কালিয়াকৈর, টাঙ্গাইল অঞ্চলে মুসলিম জমিদার ছিল। তাদের পরিবারেও ইংরেজি শিক্ষার প্রচলন হয় নাই। ওনারা ফার্সি শিক্ষা গ্রহণ করত। 1837 সাল পর্যন্ত ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা। 1844 সাল পর্যন্ত ফার্সি শিখে চাকরি নেওয়া যেত। তারপরে 1844 সালে ইংরেজি ছাড়া চাকরির উপায় থাকলো না। তারপরে ৩০ বছর চলে যাওয়ার পরে 1873 সালের দৃশ্য দেখলাম যে ঢাকা শহরের যে ঢাকা কলেজিয়েট স্কুল, সেখানে খ্রিস্টান ছাত্রের চেয়েও মুসলিম ছাত্রের সংখ্যা কম ছিল। মুসলিমরা পড়াশোনা করতো না তা না, আমি উচ্চ শ্রেণীর মুসলিমদের কথা বলছি। অবশ্যই পড়তো, আরবি ফার্সি পড়তো, প্রাইভেটে পড়তো, মকতব মাদ্রাসা ছিল। কারণ যেহেতু ফার্সি ভাষাকে মুসলিমরা মনে করত ইংরেজির চেয়ে উন্নত মানের ভাষা। আসলেই ইংরেজি সাহিত্যের চেয়ে উন্নত ফার্সি সাহিত্যের ইতিহাসেই হাজার বছর আগের যে ফার্সি কবিদের নাম আমরা দেখি, ফেরদৌসী, ওমর খৈয়াম, হাফিজ সাদি, রুমি, শেখ সাদি, গালিব, মানে ফার্সি ভাষার সমৃদ্ধ ইতিহাস ছিল। এমন রাজভাষা হিসেবে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের সেই ১২০৪ থেকে শুরু করে ১৮৩৭ পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা ফার্সি। এমনকি পলাশী যুদ্ধের পরে ৮০ বছর ব্রিটিশরা ফার্সি কিন্তু সরায় নাই। ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা। এটার কারণ কি? কারণ জমির সকল দলিল দস্তাবেজ সকল কিছুতে ফার্সি ছিল। আর ব্রিটিশদের ওই পরিমাণ ম্যান পাওয়ার ছিল না, শিক্ষিত সম্প্রদায় ছিল না ইংরেজি ভাষা জ্ঞানের, যারা ইংরেজি সাথে, সাথে ফার্সির জায়গায় ইংরেজি কাগজপত্র অনুবাদ করে কাজ চালায় নিতে পারবে, ব্যাপারটা তো ওইরকম ছিল না। এজন্য বাধ্য হয়েই ব্রিটিশরা ফার্সি রেখে দিয়েছিল দীর্ঘদিন। ফার্সি মুসলিমদের একটি ইগোগত বিষয় ছিল। তখনকার হিন্দু সমাজেও কিন্তু ফার্সি ভাষায় পণ্ডিত ছিল। রাজা রামমোহন রায় বিখ্যাত ফার্সি ভাষায় পণ্ডিত। ফার্সিকে পার্সি ভাষাও বলা হতো। ইরানের যে ভাষা আরকি ফার্সি। দিন, দিন অভিজাত মুসলিমরা পিছিয়ে পড়ছিল। ২-১ প্রজন্ম পিছিয়ে পড়েছে। কিন্তু তারপরে বাধ্য হয়ে ইংরেজি শিখেছে। ২-১ প্রজন্ম তারা আসলে স্ট্রাগল করেছে, যেহেতু শৌকটা তাদের বেশি ছিল। ফার্সি থেকে ইংরেজিতে তারা স্থানান্তরিত হইতে চায় নাই। তাছাড়া গ্রাম বাংলায় তো ইংরেজির বিরুদ্ধে ফতোয়া হয়েছে, বিদেশীদের ভাষা, বিধর্মীদের ভাষা। পলাশী যুদ্ধের ট্র্যাজেডি ছিল মুসলিম সমাজের, দগদগে একটি ক্ষত ছিল। কিন্তু হিন্দু সম্প্রদায় সেই শুরু থেকেই ইংরেজি শিখেছে। প্রাতিষ্ঠানিকভাবে তারা ৫০ বছর এগিয়ে। কারণ ১৮৩৫ সালে এই ভারতবর্ষে কলকাতা এই অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যম হিসেবে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারও আগে থেকে যখন পলাশীতে যখন সুতানুটি গ্রাম ছিল, তখনও এদেশের ফড়িয়া ব্যবসায়ী, উকিল, অর্থাৎ ইংরেজদেরকে ঘিরে যারা আবর্তিত ছিল তারা তো ইংরেজি শিখেছে। সেই তুলনায় মুসলিমরা ইংরেজি শিক্ষায় হিন্দু সমাজ থেকে প্রায় ১৫০ বছর পিছিয়ে, মোটা দাগে বলতে গেলে। কারণ সেখানে ১৮৫৭ সালে পলাশীর যুদ্ধ, ১৭০০ সালের
সময়ে ১৭০০ সালেরও আগে ১৭০০ সালের আগে চাণক্য যখন সুতানুটি গ্রামে কলকাতা শহরের পত্তন শুরু করল, ওই সময় থেকে তো ইংরেজি বিস্তার ওই অঞ্চলে হইল। বাংলার সেই দক্ষিণ পশ্চিমাঞ্চল কলকাতা কেন্দ্রিক। তো ওই চিন্তা করলে মুসলিম সমাজ ১৫০ বছরেরও বেশি পিছিয়ে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা করলে ১৮৩৭ থেকে ১৮৮৭ এই সময়টা ধরলে ৫০ বছর পিছানো। কারণ আমরা তো একটা চিত্র দেখলাম ১৮৭৩ সালে হিন্দু ছাত্র ছিল ঢাকায় ৩১৯ জন ছাত্রের মধ্যে মুসলিম ১৪ জন, হিন্দু ২৯০ জন। অবশ্য ধীরে, ধীরে কয়েক জেনারেশন পরে মুসলিমদের মধ্যে সেই ক্ষতটা আর থাকে নাই। পলাশির যুদ্ধের ক্ষত, ইংরেজি ভাষার প্রতি বিরূপতা, ফার্সি ভাষার প্রতি প্রেম, এগুলা সব আস্তে, আস্তে সময়ের পরিক্রমায় মুছে যায়। মুসলিমরা ইংরেজি শিক্ষায় আগ্রহ হতে থাকে। ১৯০০ সালের পরে এটা ব্যাপকভাবে গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ে। ততদিনে পাট একটি অর্থকরী ফসল হয়ে গিয়েছে। অধিকাংশ মুসলিম কৃষক ছিল। পাটের টাকায়, পাট যখন বিদেশে রপ্তানি হতে শুরু করলো, পাট বিক্রির টাকায় মুসলিমরা স্কুলে যাইতে শুরু করলো। তারপরে তো আস্তে, আস্তে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এখন অনেকে বলে ওই সময় মুসলিমদের গোঁড়ামির কারণে ইংরেজি শিক্ষায় পিছিয়ে গেছে। আমি গোঁড়ামি বলব না। ওই সময় আমি আপনি থাকলে এটাই করতাম। ওই সময়ের বাস্তবতা ওইটা ছিল। তারা বাপ-দাদার কাছে শুনেছে ফার্সি ভাষার, ফার্সি সাহিত্যের গুণকীর্তন, দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভাষা, ঐতিহ্যবাহী ভাষা, পলাশির ঘটনা শুনেছে। এজন্য যখন কেউ প্রচার শুরু করলো ইংরেজি ভাষা শিখলে জাত যাবে, এটা আসলে দুধূলমান হওয়াটাই স্বাভাবিক, বিশ্বাস করাটাই স্বাভাবিক। ওই সময় তারা যা করেছে পিছিয়ে পড়েছি সেজন্য, কিন্তু ওই সময়টা ঠিকই ছিল। এখনকার প্রেক্ষিতে দাঁড়িয়ে ওই সময়কে মূল্যায়ন করা যাবে না। তারা ইংরেজি না শিখে আমাদের কি ক্ষতি করেছে। আপনি হলে ওই সময় হলে সেই সিদ্ধান্তই নিতেন। আসলে এটা কালেক্টিভ একটি বিষয়। কোন সমাজের সব মানুষ যখন কোন সিদ্ধান্ত নেয় সেটাকে ভুল বলা যায় না। ওইটা আমাদের বাস্তবতা। দেশ হারিয়ে গিয়েছে ১৮৫৭ সালে, সার্বভৌমত্ব হারিয়ে গিয়েছে। সেই তুলনায় ইংরেজি ভাষা না শিখে চাকরি না হইলে আর কি হারাবে? তারপর যখন বুঝতে শিখেছে, যখন আসলে বাস্তবতার কাছে পরাধীন হয়ে গেছে, ইংরেজি অর্থকরী ভাষা হয়ে উঠল, হিন্দু সমাজ এগিয়ে যাচ্ছে, ওইটা দেখেছে প্রতিবেশী মানুষ ইংরেজি শিখে চাকরি পাচ্ছে, তখন আসলে শিখেছে। আর মানুষের তো ইতিহাসের প্রতি প্রেম, পরিবারের সেই পুরনো আভিজাত্যের প্রতি প্রেম দীর্ঘদিন থাকে না। কেটে উঠেছে একসময়। ইডেন স্কুল কিন্তু কলেজে রূপান্তরিত হয়েছে পরবর্তী সময়ে। ১৮৩৮ সালে ইডেন ফিমেল স্কুল স্থাপিত হয়। ১৮৮২-৮৩ সালে সেটা এন্ট্রাস স্কুলে পরিণত হয়। জগন্নাথ স্কুলের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের বালিয়াটির জমিদার জগন্নাথ কলেজের যিনি প্রতিষ্ঠাতা, ১ম এটি স্কুল ছিল, পরবর্তীতে কলেজ হয়েছে। ১৮৭৪ সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা স্থাপিত হয় মহসিন ফান্ডের টাকায়। হুগলির দানবীর হাজী মোহাম্মদ মহসিন। কলেজের একটি বড় অংশের খরচ ওইখান থেকেই আসতো, সরকার তো দিতই। ওইখানে ইংরেজি শিক্ষার ব্যবস্থা ছিল। তারপর থেকে পূর্ববঙ্গের ঢাকার মুসলিমরা মাদ্রাসায় প্রতিষ্ঠানে যাওয়া শুরু করলো। ব্রিটিশদের প্রতিষ্ঠান মাদ্রাসা, সেখানে আরবি ফার্সির পাশাপাশি ইংরেজি ছিল, যেটা পাশ করে ওরা চাকরি পাইত। যদিও কলকাতার মুসলিমরা আগে থেকেই ইংরেজি শিখতো আলিয়া মাদ্রাসায়, তারপরে হুগলির মহসিন ফান্ডের মাদ্রাসায়, যেখানে ফার্সির পাশাপাশি ইংরেজিও ছিল। কিন্তু ঢাকার সেই সুবিধা যেটা কলকাতায় ছিল, সেটা ঢাকায় সেই সুবিধাটা চালু হয়েছে অনেক পরে। ১৮৭৪ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা হলো। ১৮৮৪ সালে জগন্নাথ কলেজ। অর্থাৎ জগন্নাথ কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, ইডেন কলেজ, ঢাকা কলেজ তো আগে। ইডেন, জগন্নাথ, ঢাকা আলিয়া এগুলা সমসাময়িক সময়ে ১০ বছরের মধ্যেই হয়েছে। ১৮৮২ সালে ঢাকা আলিয়া থেকে ৩ জন ছাত্র এন্ট্রান্স সমমূল্যের পাশ করে, মাদ্রাসা থেকে পাশ করা। তারপর এটা একটা আলোড়ন তৈরি করে মুসলিম সমাজে, ব্যাপকভাবে যেতে থাকে। ২ দিকেই লাভ, দুনিয়া আখিরাত, দুনিয়া ইহকাল পরকাল। এই কনসেপ্ট থেকেই আসলে মাদ্রাসাটা জনপ্রিয় হওয়া শুরু করে এবং ব্রিটিশরা এই কনসেপ্টেই মাদ্রাসা দেয় যেন মুসলিম ছাত্ররা আসে। কারণ তাদের আসলে কেরানি দরকার ছিল। জমিজমা সংক্রান্ত কাজে মুসলিমরা দক্ষ ছিল, আগে থেকে ফার্সি ভাষা ছিল। একটা সাপ্লাই লাইন দরকার ছিল। সেজন্য মাদ্রাসাটা চালু করে। কলকাতা আলিয়া মাদ্রাসা সেই ১৮০০ সালের আগে, অনেক আগে চালু করে একই উদ্দেশ্যে, শাসন কার্যের সুবিধার্থে। আজকের ভিডিওটা ইচ্ছা করে এলোমেলো করলাম। গবেষণা ভিত্তিক ভিডিও করব আপনাদের আগ্রহ দেখলে, আপনাদের কমেন্ট দেখলে, উৎসাহ দেখলে। রুমে বইতে ভর্তি। গবেষণা করার জন্য আমি রেডি। আপনাদের আগ্রহ পেলেই সেই গবেষণায় তো যাব।